হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সে যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম, ফার্স্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। তার উপর আমরা 3 নম্বর ক্লাস মানে থার্ড ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি। অলরেডি দুটো ক্লাস আমাদের হয়েছে, সেখানে আমাদের বেসিক যে কনসেপ্টগুলো একদম বায়ুমণ্ডলের স্তরবিন্যাস থেকে শুরু করে ওজোন স্তর ধ্বংসের, সিএফসি, নাইট্রোজেন অক্সাইডগুলোর ভূমিকা থেকে শুরু করে একদম তারপর আমাদের জ্বালানিগুলো আমরা পড়েছিলাম, গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস ইফেক্ট কি, বিশ্ব উষ্ণায়ন, তার প্রভাবগুলো সবগুলো কিন্তু আমরা আলোচনা করে নিয়েছি। এবং জীবাশ্ম জ্বালানি, জ্বালানি তাপন মূল্য সবগুলো, এবং লাস্ট আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে জ্বালানি মানে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা। কেমন, এতটা পর্যন্ত আমাদের হয়ে গেছে। আজকে আমাদের বাকি যে পার্টটা রয়েছে, বাকি পুরোটা কিন্তু আমরা আজকের ক্লাসে কমপ্লিট করব। চলো স্টার্ট করি। আজকে আমাদের প্রথমে যেটা জিনিসটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। কেমন, আজকে আমরা শুরু করব যেটা হচ্ছে সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে কি? আমরা দেখেছিলাম যে আমাদের মাটির নিচে যে জীবাশ্ম জ্বালানিগুলো রয়েছে, কয়লা, পেট্রোলিয়াম, সেগুলো সব লিমিটেড। পৃথিবী ধ্বংস হওয়ার পর প্রাকৃতিক বিপর্যয়, আমরা ভূমিকম্প, তার প্রভাবে যখন সমস্ত জীবকুল চাপা পড়েছিল, উদ্ভিদ প্রাণী, সেগুলো লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে চাপে তাপে এবং উৎসেচকের ক্রিয়ায় সেগুলোর পরিবর্তন ঘটে, রাসায়নিক পরিবর্তন ঘটার মাধ্যমে সেগুলো কয়লা আর পেট্রোলিয়ামে পরিণত হয়েছিল। সেগুলো সব লিমিটেড। কেমন, এবং সেগুলো আমরা মানে অনেক বছর ধরেই ব্যবহার করছি, তাহলে সেগুলো তো ধীরে ধীরে কমছে এবং একটা সময় কিন্তু কমে যেতে মানে একদম শেষ হয়ে যেতে পারে, মানে ফিনিশ হয়ে যাবে, একদম পুরো নিঃশেষিত হয়ে যাবে। এবং সেটা যদি হয় যে তাহলে কি হবে, ভবিষ্যতে যে সমস্ত মানুষরা যারা আসবে তাদের কিন্তু অসুবিধা দেখা যাবে। কেমন, তারা যানবাহন চালানোর জন্য পেট্রোলিয়াম পাবে না, পেট্রোল ডিজেল কেরোসিন গুলো সবগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু সবই যেহেতু শেষ হয়ে যাবে। কেমন, বা কয়লা যেগুলো তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয়, যেগুলো থেকে আমরা ইলেকট্রিসিটি পাই, সেগুলো কিন্তু সব মানে বন্ধ হয়ে যাবে এবং পুরো পৃথিবী কিন্তু অন্ধকারে তলিয়ে যাবে। সেটা যাতে না হয় সেটার জন্য একটা কনসেপ্ট নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন। এটা মানে কি, যে আমরা আমাদের যে প্রাকৃতিক সম্পদগুলো আছে, বিশেষ করে আমরা জীবাশ্ম জ্বালানিগুলোর কথা বলছি, সেগুলোকে, কয়লা, পেট্রোলিয়াম যেগুলো জীবাশ্ম জ্বালানিগুলো রয়েছে বা শক্তি সম্পদ যেগুলো রয়েছে, প্রচলিত শক্তি সম্পদ, সেগুলোকে এমন ভাবে আমরা ব্যবহার করব যাতে করে আমাদের বর্তমান প্রজন্ম মানে আমরা, তাদেরও যাতে উন্নতি বা প্রগতি সেটা বজায় থাকে, চলতে থাকে, অর্থনৈতিক উন্নতি, সামাজিক উন্নতি সমস্ত রকম যেন চলতে থাকে। তার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তাদের জন্য কিছু শক্তি সম্পদ আমরা রেখে যাবো, যাতে করে তারা ভবিষ্যৎ মানে অন্ধকারের দিকে যেন এগিয়ে না যায়। এই যে কনসেপ্ট যে আমরাও ব্যবহার করবো, আমাদেরও উন্নতি বজায় থাকবে, প্লাস ভবিষ্যতে প্রজন্মরা যাতে, হয়তো কোনো একটা জিনিস এই কয়লা পেট্রোলিয়াম সব 50 বছরে হয়তো নষ্ট হয়ে যাবে, সেটাকে আমি আরো 200 বছর ধরে যাতে চালাতে পারি, সেরকম ভাবে আমি ব্যবহার করবো, কম কম করে বিজ্ঞানসম্মত ভাবে ব্যবহার করব। এই যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে আমরা বলবো স্থিতিশীল উন্নয়ন। বোঝা গেল? আমাদের বইয়ের মধ্যে যে সংজ্ঞা দেওয়া হয়েছে, দেখবে উন্নয়নমূলক একটা কর্মসূচি যার মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে নিয়ম মানে পরিমত এবং পরিমিত এবং যথাযথ ব্যবহার করব। পরিমিত মানে যতটুকু আমার দরকার ততটুকু ব্যবহার করব, এবং বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার করব, যাতে করে বর্তমান প্রজন্মের শক্তির চাহিদা মেটে এবং ভবিষ্যৎ প্রজন্মের যারা আসবে তাদেরও যাতে শক্তি তাদের জন্য কিছুটা থেকে যায়। কেমন, সম্পদটা যেন থাকে, সুরক্ষিত থাকে, বা তাদের মানে তাদেরও যাতে কথা ভাবা হয় এবং আমাদের যেন সার্বিক উন্নয়ন বজায় থাকে। সেই যে কনসেপ্ট, সেটাকে আমরা বলবো স্থিতিশীল উন্নয়ন। ওকে, এর মূল লক্ষ্য কি? স্থিতিশীল উন্নয়ন কেন ভাবা হচ্ছে, কেন মূল এর লক্ষ্য কি বা এর উদ্দেশ্য কি, অবজেক্টিভস কি? মূল লক্ষ্য এখানে বলা হচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্ম নিজস্ব চাহিদা মেটানোর সামর্থ্যকে ব্যাহত না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করা। তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কথাটা যেন ভাবছি, প্লাস বর্তমান প্রজন্মের শক্তির চাহিদাগুলোকে মেটানো। তাহলে বর্তমান প্রজন্ম মানে আমাদের শক্তির চাহিদাগুলো মেটানো, পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবা, এটা একটা মূল লক্ষ্য। 2 নম্বর হচ্ছে যে প্রাকৃতিক যে সম্পদগুলো রয়েছে, যেমন কয়লা, পেট্রোলিয়াম, যে জীবাশ্ম জ্বালানিগুলো রয়েছে মূলত, সেগুলোর আমরা যথাযথ এবং বিজ্ঞানসম্মতভাবে ব্যবহার করব, যাতে করে আমাদের এগুলো যদি জীবাশ্ম জ্বালানি প্রচুর ব্যবহার করি, তাহলে তো শুধু কমে যাবে তা তো নয়, আরো অনেক সমস্যা, বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, বিভিন্ন রকমের রোগ, মহামারী, নানা রকম প্রবলেম কিন্তু হতে পারে। মরু অঞ্চলে মানে মেরু অঞ্চলে বরফ গলে যাওয়া থেকে শুরু করে মহাপ্রলয়, নানা রকম প্রবলেম হতে পারে। তাহলে এগুলো আমাকে সংরক্ষণ মানে করতে হবে। এক আমাদের মানে প্রাকৃতিক যে পরিবেশ, সেটাও ঠিকঠাক থাকবে, তাই না? সেটা একটা ব্যাপার। তার পাশাপাশি আমাদের পরিবেশগত, অর্থনৈতিক এবং সামাজিক উন্নতিও কিন্তু ঘটবে, এটা একটা লক্ষ্য। পরিবেশগত উন্নতি হবে, সামাজিক অর্থনৈতিক উন্নতিও ঘটবে। তাহলে এক হচ্ছে যে আমাদের বর্তমান প্রজন্মের চাহিদাগুলো মিটবে, পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু শক্তি সম্পদ রেখে যাওয়া। 2 নম্বর হচ্ছে যে আমাদের বর্তমান প্রজন্মের মানুষের সার্বিক উন্নয়ন মানে পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক উন্নতি বজায় রাখা। এগুলো হচ্ছে মূল লক্ষ্য।
ওকে, এবং পদক্ষেপ কি নেওয়া হয়েছে, এগুলোতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, পদক্ষেপ মানে স্টেপ কি কি নেওয়া হয়েছে সিসিএল উন্নয়নের জন্য। এই জ্বালানিগুলোকে আমরা বিজ্ঞানসম্মতভাবে ব্যবহার করব, কখনো মাত্রাতিরিক্ত বা অযথা কিন্তু ব্যবহার করব না, এটা একটা। আর যেগুলো নবীকরণযোগ্য শক্তি, নবীকরণযোগ্য শক্তি মানে বারবার নতুন করে ব্যবহার করা যায়, যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, সেই সমস্ত নবীকরণযোগ্য সেই সমস্ত আমরা কি করব, নবীকরণযোগ্য বা যেটাকে আমরা বলবো অপ্রচলিত, যেগুলো খুব বেশি প্রচলিত নয়, অপ্রচলিত শক্তির উৎসগুলোকে বেশি করে ব্যবহার করব। শক্তি উৎস সেগুলোকে আমরা কি করব, বেশি করে ব্যবহার করব। আর অনবীকরণযোগ্য যেগুলো রয়েছে, কয়লা, পেট্রোলিয়াম, যেগুলো একবার ফুরিয়ে গেলে আর ব্যবহার করা যায় না, তাহলে অনবীকরণযোগ্য বা প্রচলিত সেই সমস্ত শক্তি সম্পদগুলোকে আমরা কি করব, কম করে ব্যবহার করব, তাদের ব্যবহারটাকে কমাবো, এটা একটা হতে পারে। ওকে, আর উন্নত প্রযুক্তি ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিল্প, কলকারখানা, যানবাহনে প্রচুর পরিমাণে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয়। বিভিন্ন রকমের যানবাহন, বাস, লরি, ট্রেন থেকে শুরু করে বা বাইক হতে পারে, সেগুলোতে প্রচুর পরিমাণে পেট্রোল, ডিজেলের সঙ্গে ব্যবহার করা হয়। তাহলে সেগুলোতে যাতে যে ধোঁয়াটা নির্গত হবে, যেন গ্রিন হাউস গ্যাস বেশি নির্গত না হয়, সেরকম আমাকে মানে ধোঁয়া নিষ্কাশক যন্ত্র ব্যবহার করতে হবে, কলকারখানাতে ব্যবহার করতে হবে। তো এই সমস্ত প্রযুক্তিগুলোকে নিতে হবে। ওকে, এবং অপ্রচলিত শক্তি, যেগুলো অপ্রচলিত শক্তি মানে কি, সেগুলোর ব্যবহার সম্পর্কে মানুষ অতটা কিন্তু সচেতন নয়। সৌরশক্তি, বায়ু শক্তি, সেগুলোর ব্যবহার সম্পর্কে মানুষ কিন্তু সচেতন নয়, বা সেগুলোর ব্যবহার খুব বেশি প্রচলিত নয় এখন বর্তমানে। কয়লা, পেট্রোলিয়াম এগুলো দিয়ে বেশি কাজ চলে। ওকে, তাহলে এ কারণেই সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, যেগুলো খুব বেশি প্রচলিত নয়, সেই সমস্ত শক্তিগুলোকে আমরা বলবো অপ্রচলিত শক্তি বা নবীকরণযোগ্য শক্তি, যেগুলো ভবিষ্যতে গিয়ে যখন আমাদের এই প্রচলিত শক্তি বা কয়লা, পেট্রোলিয়াম, ডিজেল, যেগুলোর কথা বলছি, পেট্রোলিয়াম মানে পেট্রোলিয়ামের মধ্যে মানে পেট্রোল, ডিজেল সবই ঢুকছে, তাহলে কয়লা, পেট্রোলিয়াম এগুলো যখন ফুরিয়ে আসবে, তখন কিন্তু আমাদের এগুলোই সাথ দেবে, এগুলো দিয়েই কিন্তু আমাদের কাজ চালাতে হবে। কোনগুলো? সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, এগুলো দিয়ে আমাদের কিন্তু কাজ চালাতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের মানে ইয়ে নবীকরণযোগ্য শক্তি বা অপ্রচলিত শক্তি কোনগুলোকে বলা হচ্ছে। এগুলো কেন ব্যবহার করব? মানে এদের সুবিধাও রয়েছে। কি সুবিধা? সুবিধা হচ্ছে এগুলো সহজেই পাওয়া যায়। অপ্রচলিত শক্তিগুলো সুবিধা হচ্ছে সহজলভ্য। সহজলভ্য মানে সহজে পাওয়া যায়। বায়ু শক্তিতে কি লাগে? মেন উপাদান হচ্ছে বাতাস, সহজেই পাওয়া যায়, তাই না? জোয়ার ভাটা শক্তি এমনিতেই হয়, প্রাকৃতিক, প্রতিদিন দুবার করে জোয়ার, দুবার করে ভাটা হয়, তাহলে ওইগুলো এমনিতেই সহজেই পাওয়া যায় এবং খরচ খুব কম হয়, দূষণও কম হয়। কেমন? দূষণ কম হয়। 2 নাম্বার হচ্ছে, 2 নাম্বার দূষণ কম, দূষণ কম। আর নবীকরণযোগ্য, নবীকরণযোগ্য মানে বারবার ব্যবহার করা হয়, নবীকরণযোগ্য বারবার ব্যবহার করা যায়। তাহলে এগুলো হচ্ছে সুবিধা। কার সুবিধা? সেগুলো হচ্ছে এই অপ্রচলিত শক্তি বা নবীকরণযোগ্য শক্তি উৎসগুলোর সুবিধা। ওকে, এই কারণে অপ্রচলিত শক্তি উৎসগুলোকে ব্যবহার করা উচিত। এবার পরপর আমরা দেখবো অপ্রচলিত শক্তির মধ্যে ফার্স্ট দেখবো আমরা যেটা সৌরশক্তি। সূর্য থেকে যে শক্তি আসছে সেটাই হচ্ছে সৌরশক্তি। শুধুমাত্র প্রায় হয়তো 2% মতো শক্তি আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়, পুরোটা কিন্তু আসে না, সূর্য থেকে সমস্ত শক্তি আসে না। এবং এখানে আমাদের কি হয়, সূর্যের মধ্যে নিউক্লিয়ার ফিউশন, ছোট ছোট বিভিন্ন ধরনের পরমাণু নয়, বিভিন্ন অণুগুলো পরস্পর যুক্ত হয়ে মানে বিক্রিয়া ঘটে। ওকে, নিউক্লিয়ার ফিউশন ঘটে, একসঙ্গে যুক্ত হয়ে বড় একটা অণু সৃষ্টি করে, সেটাকে নিউক্লিয়ার ফিউশন, বড় বড় বিস্ফোরণ ঘটে এবং প্রচুর শক্তি এবং আলো উৎপন্ন হয়, যার কিছুটা অংশ পৃথিবীতে এসে পৌঁছায়। এটাকে আমরা বলছি সৌরশক্তি। এই সৌরশক্তিকে কি কিভাবে ব্যবহার করা হয়? সৌরশক্তিকে নানান ভাবে আমরা দেখেছি যে সোলার হিটার, সোলার হিটারে কি হয়, ফেলা হয়, সেখানে কিন্তু এই সৌরশক্তি কাজে লাগানো যায়। সোলার কুকার, ওকে, সোলার কুকার, সেই সোলার কুকারে কি করা হয়, সোলার কুকারে সৌরশক্তিকে আবদ্ধ করা হয়, একটা দর্পণ থাকে, নিয়ে সেখানে সৌরশক্তিকে কেন্দ্রভূত করা হয়, কেন্দ্রভূত করে একটা জায়গায় ফেলা হয়, ওর মধ্যে, যন্ত্রের মধ্যে নিয়ে সেখানে প্রচুর তাপ সৃষ্টি হয় এবং সেখানে হালকা হালকা রান্না কিন্তু করা যায় সোলার কুকারে। তারপর সোলার ওয়াটার হিটার, সোলার হিটার হলো বা সোলার ওয়াটার হিটার বলতে পারি আমরা, সোলার হিটার বা সোলার ওয়াটার হিটার। সোলার কুকার দেখলাম, সোলার প্যানেল দেখেছো, অনেক স্কুলে এখন ওইগুলো লাগানো হয়, সোলার প্যানেল। সোলার প্যানেলের মধ্যে কি থাকে? সিলিকন থাকে। সিলিকন একটা অর্ধ পরিবাহী। ওকে, প্রশ্ন আছে, সোলার প্যানেলের মধ্যে যে অর্ধ পরিবাহী থাকে তার নাম কি? অর্ধ পরিবাহী। পরিবাহী মানে জানো, যার মধ্যে দিয়ে কারেন্ট সহজে যেতে পারে। আর খুব পরিবাহী মানে যার মধ্যে কারেন্ট যেতে পারে না। আর অর্ধ পরিবাহী মানে মাঝামাঝি, তাদেরকে বলবো আমরা অর্ধ পরিবাহী। তাহলে সিলিকন একটা, তো সোলার প্যানেলে থাকে এবং সোলার প্যানেলগুলো পরপর অনেকগুলো সাজাতে হয়, এক একটাতে একদম বিদ্যুৎ খুব কম উৎপন্ন হয়। সোলার প্যানেলের মধ্যে যখন সৌরশক্তি পড়ে, তখন সোলার প্যানেলের মধ্যে থাকা যে ইলেকট্রনগুলো, সেটা একটা নির্দিষ্ট দিকে
প্রবাহিত হতে থাকে। যখনই একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় তখন কিন্তু কারেন্ট উৎপন্ন হয়, বিদ্যুৎ উৎপন্ন হয়। ওকে, তাহলে সোলার প্যানেলের মধ্যে সৌরশক্তি পড়ার পর মানে এখানে সৌরকোষের মধ্যে কি হয়, এখানে আমাদের বিদ্যুৎ উৎপন্ন হয় সৌরকোষ বা সোলার প্যানেলের মধ্যে। ওকে, সৌরকোষ বলা হয়। নিয়ে সেটা দিয়ে আমরা দেখেছি রাস্তাঘাটে ওই ল্যাম্পপোস্টের লাইট হতে পারে বা বাড়িতেও অনেকে ব্যবহার করে সোলার প্যানেল বসায় এবং লাইট টাইট গুলো কিন্তু জ্বালানো যায়। ওকে, তাহলে এগুলো একটা জিনিস, আমাদের সৌরশক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা যায়, সেটা আমরা দেখলাম। আর সুবিধা অসুবিধা অনেক সময় পরীক্ষায় আছে, সৌরশক্তি ব্যবহারের একটা সুবিধা ও একটা অসুবিধা লেখো, সুবিধা আর অসুবিধা। ওকে, সুবিধা কি? সুবিধা হচ্ছে সৌরশক্তি যদি ব্যবহার করি একবার বসালেই কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যায়। 2 নম্বর হচ্ছে সৌরশক্তি ব্যবহার করলে সেখানে কোনো দূষণ হয় না, কোনো দূষণ হবে না, বায়ু দূষণ বা অন্যরকম কোনো দূষণ, শব্দ দূষণ এগুলো কিন্তু হয় না। ওকে, তাহলে সৌরশক্তির সাহায্যে কিন্তু এখানে দূষণও হয় না এবং আমাদের দেখলাম যে এখানে কিন্তু একবার ব্যবহার মানে লাগিয়ে দিলে কিন্তু আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারি। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে সোলার প্যানেলগুলো যেগুলো আছে সেগুলো প্রচুর দাম, তাহলে খরচ প্রচুর। ওকে, খরচ কিন্তু প্রচুর রয়েছে এবং সোলার প্যানেল বসালে সেখানে সূর্যালোক লাগবে। তাহলে মেঘলা দিনে যখন সৌরশক্তি তাপ খুব কম, সূর্যের তাপ কম, সেই সমস্ত দিনে সোলার প্যানেলে বেশি বিদ্যুৎ কিন্তু উৎপন্ন হবে না। সৌরশক্তি না আসলে বিদ্যুৎ উৎপন্ন হবে না। তাহলে সে সমস্ত জায়গায় কিন্তু অসুবিধা। কিন্তু সুবিধা যেমন বলছিলাম আমরা, সুবিধার মধ্যে একটা সুবিধা যেমন পাহাড়ি অঞ্চল, দুর্গম জায়গায় যেখানে বিদ্যুতের কারেন্টগুলো পোলগুলো নিয়ে যাওয়া হয়নি, সেখানে সোলার প্যানেলই একমাত্র সব অবলম্বন। কেমন মানে সেখানে একমাত্র ওই সোলার প্যানেল বসিয়েই কিন্তু বিদ্যুৎ তৈরি করা যায় পাহাড়ি অঞ্চলগুলোতে। ওকে, তো পাহাড়ি অঞ্চলগুলোতে ঠিকঠাক রয়েছে, বিদ্যুৎ কম উৎপন্ন হলেও সেখানে তাদের কাজগুলো কিন্তু করা যায়। ওকে, এরকম সৌরশক্তির মতো আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে বায়ু শক্তি। ওকে, সৌরশক্তির মতোই আমাদের দেখতে হবে। বায়ু শক্তি মানে বায়ু প্রবাহের শক্তি, বায়ু প্রবাহ বাতাস যেটা বইছে সেই বাতাসের প্রবাহকে কাজে লাগিয়ে দেখবে উইন্ড মিল, তোমরা ছবি নিশ্চয়ই দেখেছো বা বিভিন্ন সিনেমার মধ্যেও তোমরা ওই ছবিগুলো বা ওইগুলো দেখানো হয়, দেখবে সোলার প্যানেলের, এই সোলার প্যানেল বলছি বায়ু কল, উইন্ড মিলের ছবিগুলো বা উইন্ড ফার্ম সেগুলো বসানো হয়, ওখানে প্রচুর বায়ু কল থাকে। নিয়ে ওই বায়ু শক্তিকে কাজে লাগিয়ে কি করা হয়, বায়ু শক্তির কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তাহলে বায়ু শক্তি। ওকে, এবং ওই মানে উইন্ড মিল থাকে, উইন্ড মিলে বাতাস উইন্ড মিল থাকে, মানে কি থাকে, উইন্ড মিল থাকে। ওকে, উইন্ড মিল বড় বড় ওই পাখা থাকে ফ্যানের মতো, সেগুলো ঘোরে, সেটা টারবাইন লাগানো থাকে, নিয়ে টারবাইন ঘুরলে সেখানে বিদ্যুৎ উৎপন্ন হয়। ওকে, এবং এটাকে কাজে লাগিয়ে ওই পাম্প থেকে, পাম্পের সাহায্যে মাটি থেকে ভূগর্ভস্থ জল তোলা হয় বা লাইট জ্বালানো হয়, এই সমস্ত কাজগুলো করা হয়। কিন্তু এখানে বায়ু শক্তি, বায়ুতে একটা বেগ লাগবে, মিনিমাম একটা বেগ লাগে, সেটা হচ্ছে 15 কিলোমিটার/ঘন্টা। এরকম যদি বেগ থাকে তবেই ওই ব্লেড গুলো ঘুরবে, টারবাইন গুলো ঘুরবে। কেমন, প্রথমত বায়ু কলের পাখাগুলো ঘুরবে এবং তার সঙ্গে লেগে থাকা টারবাইন গুলো ঘুরবে, নিয়ে বিদ্যুৎ তৈরি হবে। তাহলে এর সুবিধা হচ্ছে এক, যে একবার লাগালে আমরা সহজে বিদ্যুৎ পেতে পারি। আর বাতাস হচ্ছে এদের কাঁচামাল বায়ু শক্তির, যেটা সহজে ফ্রিতে পাওয়া যায়। তাহলে লাগানোর পর আমাদের সেরকম কিন্তু আর কোনো খরচ নেই। তাহলে এগুলো হচ্ছে সুবিধা, কোনো বায়ু দূষণ হয় না, এটা একটা সুবিধা। কিন্তু অসুবিধাও আছে। অসুবিধা হচ্ছে বায়ু কলগুলো যখন ঘোরে তখন প্রচুর শব্দ হয়, তাহলে শব্দ দূষণ হয়। বায়ু শক্তি এখানে কিন্তু শব্দ দূষণ হয়, এটা একটা অসুবিধা। এছাড়া ওই মেইনটেন্যান্সের খরচ রয়েছে, মেইনটেন্যান্সের মানে রক্ষণাবেক্ষণের একটা খরচ রয়েছে। আর উইন্ড ফার্ম বসানোর জন্য বিশাল জায়গা, বিশাল বড় মাঠ দরকার, যেখানে অনেকগুলো বায়ু কল বসাতে হবে, সেগুলো একটা অসুবিধা। আর মানে সব জায়গাতে বায়ু প্রবাহ সমান থাকে না, তাই জন্য কিন্তু আমরা সব জায়গাতে বায়ু কল বসাতে পারি না। পশ্চিমবঙ্গের মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় রয়েছে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে সাগর দ্বীপ। সাগর দ্বীপে কিন্তু সাগর দ্বীপের মধ্যে কিন্তু বায়ু কল বসানো আছে। এছাড়া পশ্চিমবঙ্গ ছাড়া অন্য যে জায়গা, তামিলনাড়ু হতে পারে, সেখানে উপকূল অঞ্চল, সেখানে বায়ু প্রবাহ রয়েছে, তামিলনাড়ু এগুলোতে কিন্তু মানে আছে, বাতাসের বেগ রয়েছে, তাই জন্য মানে বায়ুকলগুলো বসানো হয়। বা উড়িষ্যা, ওকে, উড়িষ্যাতেও কিন্তু বায়ুকলগুলো আছে। পশ্চিমবঙ্গের কোথায় আছে সেটা একটা প্রশ্ন আছে, সেই জন্য তোমাদের আমি লিখিয়ে দিলাম। এরপর ভূতাপ শক্তি, ভূতাপ শক্তিও তাই, মাটির নিচে কি বলছিলাম, সব প্রচন্ড গরম, মাটির নিচে যে জলটা আছে, পাইপ বসানো হয়, পাইপ বসিয়ে মাটির জলটাকে তোলা হয় এবং সেই জলের উষ্ণতা 150 থেকে 250 কাছাকাছি হয়। তাহলে ফুটন্ত জল, সেই জলটা বেরিয়ে আসে, উপরে চাপটা কম হয়, বেরিয়ে আসে, নিয়ে সেই বাষ্পের সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়, সেটা হচ্ছে ভূতাপীয় শক্তি। ওকে, জাস্ট এটুকু মনে রাখবে। জোয়ার ভাটা শক্তি সেরকম, জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে, তার স্রোতটাকে কাজে লাগিয়ে, জোয়ার ভাটার স্রোতটাকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। এগুলো নর্মালি একটু একটু করে মনে রাখবে। এরপরে বায়োমাস শক্তি, এটা আমাদের প্রশ্ন আছে, বায়োমাস শক্তি।
বায়োমাস মানে হচ্ছে উদ্ভিদ প্রাণী তাদের মৃতদেহ বর্জ্য পদার্থ যেগুলো মল সেগুলো থেকে মানে সেগুলোকে বলা হয় বায়োমাস। সেগুলো কি বলে বায়োমাস। বা কাঠ কাঠ পাতা আখে ছিবড়া ধানের তুষ গোবরটাও প্রাণীর বর্জ্য মল, তাই না? তাহলে খড় খড় হতে পারে, পচা জিনিস হতে পারে, সবজি হতে পারে, খোসা হতে পারে, তাই না? তা সেগুলোকে একসঙ্গে কি বলবো বায়োমাস বলা হয়। এবং এগুলোতে কার্বন ঘটিত উপাদান থাকে, নিয়ে এগুলো থেকে যে শক্তি পাওয়া যায় সেগুলোকে বলা হয় বায়োমাস শক্তি। ওকে, বায়োমাস শক্তি বলা হয়। এবং এগুলোকে কি করা হয়, একটা এরকম মানে আধার থাকে, অনেকে হয়তো দেখবে এরকম ইট দিয়ে ঘেরা এরকম আধার থাকে একটা, মানে এটা ডাইজেস্টার বলা হয়, ডাইজেস্টার। এখানে সব পচানো হয়, ডাইজেস্টার বলা হয়। ওকে, ডাইজেস্টার বলানো হয়। এবং এখানে এরকম ভাবে থাকে, এখানে আমাদের একটা কিন্তু মানে এরকম কক্ষ থাকে। ওকে, এরকম ভাবে কক্ষ কিন্তু বসানো থাকে, এরকম ভাবে আমাদের পাইপ এখানে লাগানো থাকে, আর এদিকে আমাদের বর্জ্য বেরোনোর জন্য একটা এখানেও একটা আধার থাকে। ওকে, আর এদিকে পাইপ থাকে যেটা দিয়ে আমাদের কিন্তু গ্যাসটা বেরিয়ে আসে, বায়োগ্যাসটা নিয়ে পাইপ দিয়ে ওখানে সিলিন্ডারে ভরে গ্যাসে রান্না টান্না করা যায়। ওকে, তো এখানে ডাইজেস্টারে এই পচন কক্ষ, এই পচন কক্ষে গোবর টোবর সমস্ত জিনিসগুলোকে মেশানো হয়। ওকে, মানে প্রথমে এখানে মিশ্রণ আধার থাকে, এদিকেও কিন্তু মানে একটা মিশ্রণের আধার থাকে। ওকে, সেখান থেকে গিয়ে এদিকে এসে পৌঁছায়, নিয়ে এখানে কিন্তু বিক্রিয়াগুলো ঘটে এবং জৈব বর্জ্যগুলো পাচিত হয়ে মিথেন গ্যাস উৎপন্ন হয়। সেই গ্যাসটা কিন্তু এই পাইপ দিয়ে বেয়ে এই বাইরে বেরিয়ে আসে, মিথেন গ্যাস। কোন গ্যাস? মূলত মিথেন গ্যাস। ওকে, আর বাকি যেটা পড়ে থাকলো সেটা এইদিকে বেরিয়ে আসে, ডাইজেস্টার কিন্তু এটা। ওকে, এই দিক দিয়ে বেরিয়ে আসে, নিয়ে এসে যেটা পড়ে থাকলো সেটা জমিতে সার হিসাবে ব্যবহার করা হয়। তুমি জানো যে গোবর একটা উন্নত মানে একটা ভালো একটা সার, জৈব সার। ওকে, এখানে আমাদের প্রশ্ন আছে যে বায়োগ্যাসের এখান থেকে যেটা পাওয়া যায় যে এটা বলে বায়োগ্যাস। কেমন? বায়োগ্যাস বলে। বায়োগ্যাসের মধ্যে প্রধান যেটা উপাদান সেটা দেখলাম, বায়োগ্যাসের প্রধান যেটা উপাদান সেটা হচ্ছে মিথেন। প্রশ্ন আছে বায়োগ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। ওকে, এবং কত থাকে মিথেন? মোটামুটি 55 থেকে 65% মিথেন থাকে, 55 থেকে 65% মতো মিথেন গ্যাস এর মধ্যে থাকে। ওকে, বায়োগ্যাসের সুবিধা রয়েছে যে অল্প জায়গা এবং কম খরচে, যেগুলো মানে মানে পোর কান্ট্রি রয়েছে বা অনেক গ্রামাঞ্চলেও কিন্তু এরকম বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করা হয়, এবং গোবর জাতীয় জিনিসগুলোকে রেখে সেখান থেকে গোবর গ্যাস মানে বায়োগ্যাস মানে ওই মিথেন পাওয়া যায়, নিয়ে সেটাতে রান্না বান্না লাইট জ্বালানো কাজগুলো কিন্তু করা হয়। কিন্তু এগুলো যেমন সুবিধা সেরকম অসুবিধা রয়েছে, এখানে প্রচন্ড দুর্গন্ধ হয়, আশেপাশে বায়ু দূষণ হয়। ওকে, এবং এই ব্যবস্থাটা করার পর সেরকম পর্যাপ্ত কিন্তু বিদ্যুৎ কিন্তু পাওয়া যায় না, বা পর্যাপ্ত গ্যাস পাওয়া যায় না, মানে ওই বড় কোনো কাজ করা যাবে না, গৃহস্থলী কাজগুলো করা যাবে। ওকে, আরেকটা জিনিস মনে রাখবে, এবার আমরা পড়বো কিছু জৈব জ্বালানি। ওকে, জৈব জ্বালানি পড়বো আমরা। জৈব জ্বালানি মানে বায়ো ফুয়েল। ওকে, জৈব জ্বালানি মানে হচ্ছে বায়ো ফুয়েল বা জৈব জ্বালানি। জৈব জ্বালানি কি? উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে যে আত্তীকরণ হওয়া কার্বন ঘটিত যৌগ। আত্তীকরণ হওয়া মানে আমরা খাবার খেয়েছি, তারপর সেটা আত্তীকরণ হয়, মানে সালোক সংশ্লেষে তোমরা দেখছিলে আত্তীকরণ একটা প্রসেস, কেমন, যেগুলো বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড সেটা কোষস্থ যৌগে অঙ্গীভূত হয়। তাহলে আত্তীকরণ হওয়া যে কার্বন, উদ্ভিদ ও প্রাণীর মধ্যে থাকা আত্তীকরণ হওয়া যে কার্বন, সেগুলো বিভিন্ন অণুজীবের সাহায্যে মানে কার্বন ঘটিত যৌগ থেকে বহুত রাসায়নিক প্রক্রিয়াতে জ্বালানি পাওয়া যায়, সেটা হচ্ছে বায়োফুয়েল। ওকে, যে জ্বালানি পাওয়া যায় সেটা হচ্ছে বায়োফুয়েল। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে, একটা প্রশ্ন আছে আমাদের এখানে, যে বায়োগ্যাসের ক্ষেত্রে বায়োগ্যাস কক্ষে যে উৎসে মানে জীবাণুটা থাকে তার নাম কি? ওকে, যে জীবাণুটা থাকে সেটার নাম হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। যে ব্যাকটেরিয়াটা থাকে, ওকে, মিথানোজেনিক ব্যাকটেরিয়া। মিথানোজেনিক মানে কি? মিথানো মানে মিথেন তৈরি করে, আর জেনিক মানে তৈরি হওয়া, জেনেসিস মানে প্রস্তুতি বা তৈরি হওয়া। তাহলে মিথানোজেনিক মানে মিথেন তৈরি করছে, তার জন্য এই ব্যাকটেরিয়াকে আমরা বলবো যে ব্যাকটেরিয়া এই পচন কক্ষে থাকে বা ডাইজেস্টের মধ্যে থাকে যে অণুজীব, যেটা ওই জৈব বর্জ্যকে ভেঙে মিথেন গ্যাস তৈরিতে সাহায্য করে, সেটাকে বলা হয় মিথানোজেনিক ব্যাকটেরিয়া, মনে রাখবে। ওকে, আর যেটা বলছিলাম বায়োডিজেল। বায়োডিজেল মানে এখানে কি হয়, বায়োডিজেল বলছি, বায়োফুয়েল। বায়োফুয়েলের একটা ভাগ হচ্ছে বায়োডিজেল। দেখো, তো এখানে ওই উদ্ভিদ প্রাণীর আত্তীকরণ হওয়া যে কার্বন ঘটিত যৌগ, সেটা রাসায়নিক বা ভৌত পরিবর্তনের ফলে যে জ্বালানি তৈরি হয় সেটা হচ্ছে বায়োফুয়েল। ওকে, এবং এটা অনেক রকম হয়, বায়ো ইথানল হয় একটা, বায়ো ইথানল এটা একটা বায়োফুয়েল। ওকে, বায়োডিজেল, বায়ো ডিজেল সেটা একটা বায়োফুয়েল। ওকে, বায়োডিজেল এগুলো। এবং মনে রাখবে যে বায়ো ইথানল
এখন বর্তমানে ব্যবহার করা হয়েছে বায়ো ইথানল, সেটা মোটামুটি 20 থেকে 25% নেওয়া হয় এবং তার সঙ্গে আমাদের যোগ করা হয় পেট্রোল। এখন তো সরকার নিয়ম করে দিয়েছে যে মেশাতে হবে পেট্রোল, গ্যাসোলিন মেশানো হয়, পেট্রোল এবং সামান্য বেনজিন, এর সঙ্গে সামান্য বেনজিন মিশিয়ে কি তৈরি করা হয়, পাওয়ার অ্যালকোহল তৈরি করা হয়। ওকে, পাওয়ার অ্যালকোহল নিয়ে যানবাহনে ব্যবহার করা হয়। তোমরা নিশ্চয়ই জানো অনেক পেট্রোল পাম্পে কিন্তু এটা পাওয়া যায়। তাহলে এখানে কি থাকে, পেট্রোলের সঙ্গে হয়তো এখানে মোটামুটি 60 থেকে 75 থেকে 80% এ থাকে, মানে বাকিটা 75 থেকে 80% মতো পেট্রোল থাকে, 20 থেকে 25% বায়ো ইথানল থাকে আর বেঞ্জিন থাকে, নিয়ে সেটাকে আমরা কি বলছি, সেই মিশ্রণটাকে বলা হয় বায়ো মানে পাওয়ার অ্যালকোহল বলা হয়। ওকে, এটা বায়োডিজেল। কিন্তু বায়োডিজেল বলে একটা জিনিস হয়, বায়োডিজেল সেটা উদ্ভিদ থেকে পাওয়া যায়। উদ্ভিদ থেকে পাওয়া যায়, যে সমস্ত উদ্ভিদ থেকে বায়োডিজেল পাওয়া যায় সেটাকে বলা হয় পেট্রোকর্প। ওকে, পেট্রোকর্প মানে পেট্রোলিয়াম পাওয়া যায়। ওকে, মানে পেট্রোল পাওয়া যায় বা ডিজেল পাওয়া যায়, পেট্রো ক্রপ বলা হয়। ক্রপ ক্রপ মানে শস্য, ফসল, যেহেতু গাছ থেকে পাওয়া যায়। সেরকম একটা গাছের নাম হচ্ছে জ্যাট্রোফা। জ্যাট্রোফা। প্রশ্ন আছে যে একটা গাছের উদাহরণ দাও যেখান থেকে বায়োডিজেল পাওয়া যায়, সেটা হবে জ্যাট্রোফা। ওকে, নেক্সট আমাদের আর একটা টপিক রয়েছে মিথেন হাইড্রেটের জায়গাটা, সেটা বলে কিন্তু চ্যাপ্টারটা আমরা শেষ করব। ওকে, এমনিতে লেন্দি হয়ে যাচ্ছে ক্লাসগুলো, বেশি জায়গাগুলো আলোচনা আমি করে দিচ্ছি। ওকে, আমাদের নেক্সট যে পোর্শনটা, সেখান থেকে বেশ কিছু প্রশ্ন আছে ওই আমাদের মিথেন হাইড্রেটের জায়গা থেকে। ওকে, 1 নম্বর প্রশ্ন যেমন আছে, 2 নম্বরেরও প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বা ওখান থেকে কেমন কেমন আসে বলতো, 1+1 এরকম করে দেয়, ছোট ছোট দুটো প্রশ্ন দেয়। তাহলে ওই জায়গাগুলো যেগুলো আমাদের প্রশ্ন আছে সেগুলো আমরা দেখে নেব কোন কোন জায়গাগুলো থেকে আসে। ওকে, দেখো আমরা এবার দেখবো যেটা, সেটা হচ্ছে কয়লা খনির মিথেন। কি দেখবো আমরা, কয়লা খনির মিথেন, সেটাকে বলা হয় সিবিএম। ঠিক আছে, কোল বেড মিথেন বা সিবিএম। অনেক সব প্রশ্ন আছে, সিবিএম এর পুরো নাম লেখো, তাহলে সেটা হচ্ছে কোল বেড মিথেন। ওকে, তাহলে এইটা মানে কয়লা খনি যেটা মাটির মধ্যে আছে, সেটার কঠিন স্তর, কয়লা খনি একদম জমাট বেঁধে আছে, সেই কয়লা খনির মধ্যে যে মিথেন গ্যাসের একটা স্তর রয়েছে, সেটাকে আমরা বলবো কয়লা খনির মিথেন। কয়লা খনির মধ্যে, কয়লার উপরতলে, পৃষ্ঠতলের মধ্যে অধিশোষিত অবস্থায় থাকে। কয়লা খনির মধ্যে কি থাকে, কয়লা স্তরের মধ্যে অধিশোষিত অধিশোষিত মিথেন, অধিশোষিত মিথেন, সেটাকে আমরা বলবো কোলবেড মিথেন। ওকে, মিথেন তো তোমরা দেখলে যে জ্বালানি, এবং এই যে কয়লা খনির মধ্যে যে মিথেন গ্যাসটা থাকে, সেখানে কার্বন ডাইঅক্সাইড খুব কম পরিমাণে থাকে, খুব কম। ঠিক আছে, খুব কম, মানে একদমই ন্যূনতম কার্বন ডাইঅক্সাইড থাকে, এবং H2A যেটা ক্ষতিকারক একটা গ্যাস, সেটা কিন্তু থাকে না এর মধ্যে। ওকে, কয়লা খনি থেকে প্রাপ্ত যে মিথেন গ্যাস, তার মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুব কম থাকে, এবং এর মধ্যে মানুষের পক্ষে ক্ষতিকারক গ্যাস যেমন হাইড্রোজেন সালফাইড, সেটা কিন্তু অনুপস্থিত থাকে। এ কারণেই কয়লা খনির মিথেন বা সিবিএম কোলবেড মিথেনকে সুইট গ্যাস বলা হয়, সুইট গ্যাস বলা হয়। ওকে, তাহলে যদি বলে সুইট গ্যাস কাকে বলে, কয়লা খনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাসকে, মানে সিবিএম কে সুইট গ্যাস বলা হয়, যেহেতু এর মধ্যে ক্ষতিকারক গ্যাস খুব কম থাকে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ একদমই ন্যূনতম, বা এর মধ্যে মানুষের শরীরের পক্ষে ক্ষতিকারক বিভিন্ন গ্যাস যেমন হাইড্রোজেন সালফাইড অনুপস্থিত থাকে, এই জন্য একে সুইট গ্যাস বলে। এরকম ভাবে মনে রাখবে। ওকে, এবং এই সিবিএম কি করে আরো আহরণ করা হয়, ধরো এটা মাটি মানে রয়েছে, মানে একদম মাটির নিচে, এখানে এখানে আমাদের কয়লা স্তর রয়েছে, এখানে কয়লা স্তর রয়েছে, একদম সহজ করে জিনিসটা বলে দিচ্ছি। এইখানে একটা এ রয়েছে আমাদের। ওকে, মানে এটা আমাদের গর্ত করা হয়, এখানে আমাদের পাইপ ভরা হয় একটা। ওকে, আমাদের এখানে একটা পাইপ ভরা হয়, এটা দিয়ে আমাদের মিথেন গ্যাসটা বের হয়। ওকে, এটা দিয়ে আমাদের মিথেন গ্যাসটা বেরোবে। আর একটা গর্তে, মানে একটা স্টিলের পাইপ অনেকটা নিচে অব্দি ভরা হয়, কয়লার যে স্তর রয়েছে, তাই তো, কয়লার স্তর আমাদের আরো অনেক নিচে করতে হবে, কয়লার স্তর আছে আমাদের হয়তো এতটা অব্দি করা হলো। এর মধ্যে যে থাকা যে আবদ্ধ যে মিথেন গ্যাস, সেটা কিন্তু চাপ মুক্ত হয়, নিয়ে বেরিয়ে আসেনি, এই পাইপ দিয়ে কিন্তু মিথেন গ্যাসটা বেরিয়ে আসে। ওকে, মিথেন গ্যাস এটা কিন্তু আরেকটা পাইপ দিয়ে বেরিয়ে আসে। ওকে, তাহলে একটা স্টিলের ফাঁপা পাইপ, সেটা মোটামুটি আমাদের কয়লা স্তরের মধ্যে, এটা গভীরতা দেখতে হয় মোটামুটি 100 থেকে 1500 মিটার হতে পারে, 1500 মিটার মানে 1.5 কিমি পর্যন্ত, মানে যেটা যত দূরে রয়েছে কয়লা স্তর তত দূর অব্দি ভরা হয় জলটাকে, সরি ভরা হয় না, জলটাকে বের করা হয়, কারণ জলও তো সঞ্চিত থাকে, জল বের করা হয়। ওকে, বের করে উপরে আনা হয়, ঠিক, জলকে বের করা হয়, এই কারণে তো জলের এই কয়লা এর মধ্যে চাপটা কমে যায়, নিয়ে তখন অধিশোষিত মিথেনটা বাইরে চাপ মুক্ত হয়ে বেরিয়ে আসে, নিয়ে তখন এটাকে ব্যবহার করা হয়। ওকে,
নেক্সট আসলে তাড়াহুড়ো হচ্ছে, ক্লাসটা লেন্দি হয়ে যাচ্ছে, তাই জন্য হয়তো মাঝে মধ্যে যে জায়গাটা ভুল হয়ে যায় আমি অবশ্য সংশোধন করে দিচ্ছি তোমাদের। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মিথেন হাইড্রেট। ওকে, ক্লাসটা কমপ্লিট করতেই হবে আমাকে। মিথেন হাইড্রেট এটা একটা কঠিন ক্ল্যাথরেট যৌগ, বরফের মতো দেখতে, খাঁচার মতো যৌগ এবং সেখানে মিথেন গ্যাসটা আটকে আছে, বরফের খাঁচা, তার মধ্যে মিথেন গ্যাসগুলো আটকে আটকে রয়েছে। এটা একটা কঠিন কি যৌগ? ক্ল্যাথরেট যৌগ। ওকে, ক্ল্যাথরেট যৌগ। ক্ল্যাথরেট যৌগ মানে খিলাসের মতো যৌগ, কঠিন যৌগ যার মধ্যে কোনো গ্যাসীয় কণা আটকে থাকে, সেরকম যৌগকে আমরা বলবো ক্ল্যাথরেট। তাহলে এখানে মিথেন হাইড্রেটের মধ্যে কি থাকে? এটা কঠিন বরফের মতো খিলাস এবং তার মধ্যে গ্যাসীয় উপাদান কি? এক্ষেত্রে মিথেন। তাই মিথেনটা আটকে থাকে, তাই জন্য এটা একটা ক্ল্যাথরেট যৌগ। ওকে, এবং এর সংকেত হচ্ছে 4CH4.23H2। পরীক্ষা আছে, মিথেন হাইড্রেটের সংকেত লেখো। 4 দিয়ে যদি ভাগ করো এটাকে, তাহলে 4 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 তোমরা লিখি না, তাহলে শুধু CH4 এবং ডট, এটাকে 4 দিয়ে ভাগ করলে মোটামুটি 5.7 হবে। ওকে, 5.7 হবে। তাহলে এরকম ভাবে লেখা যায়, দুটোই কিন্তু সংকেত। ওকে, মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কেন? প্রশ্ন আছে, ফায়ার আইস। তার কারণ হলো মিথেন হাইড্রেট দেখতে বরফের মতো, বরফ সদৃশ গ্যাস। কেমন দেখতে এটা? বরফ সদৃশ, এটা কেলাস। এই কেলাসের মধ্যে কোন গ্যাসের কণা আটকে থাকে? না তো মিথেন কণা আটকে থাকে। এই মিথেন গ্যাসটা কেমন গ্যাস? না তো দাহ্য গ্যাস, সহজেই আগুনের সংস্পর্শে এলে বা বাতাসের সংস্পর্শে এলে জ্বলে যায়। তাহলে বরফ সদৃশ যে মিথেন হাইড্রেট কেলাস, তার মধ্যে মিথেন গ্যাস আবদ্ধ থাকে। মিথেন গ্যাস যেহেতু প্রচন্ড দাহ্য গ্যাস, তাই বাতাসের সংস্পর্শে আসা মাত্রই এই মিথেন হাইড্রেটের বরফের মধ্যে পুরো কেলাসটা আগুন ধরে যায়। এই জন্য একে বলা হয় ফায়ার আইস, আগুনে বরফ। কেমন বরফ, তবু আগুন ধরে যায়, যেহেতু তার মধ্যে কি থাকে? মিথেন গ্যাস আটকে থাকে। একে বাংলাতে বলা হয় আগুনে বরফ, কিন্তু একে বলা হয়। ওকে, মিথেন হাইড্রেট থেকেও কিন্তু মিথেন বের করা হয়। কি করে? না তো মিথেন হাইড্রেট এর মধ্যে কি পাঠাবো আমরা? কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাঠাবো। তাহলে আমাদের এখানে কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড হাইড্রেট তৈরি হবে, CO2 হাইড্রেট তৈরি হবে। CO2 হাইড্রেট তৈরি হয় এবং মিথেনটা বেরিয়ে আসে। তাহলে মিথেন হাইড্রেট ছিল, এবার হাইড্রেটটা কার সঙ্গে চলে আসবে? কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে। তাহলে যেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রেট হয়ে গেল, আর মিথেন যেটা সেটা আলাদা হয়ে গেল। মিথেনটা, এটা কি? মিথেন, এটা চলে আসলো। তার কারণ মিথেন হাইড্রেটের মধ্যে হাইড্রেটটা যেটা আছে, মিথেন হাইড্রেট মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিথেন হাইড্রেট থেকে মিথেনকে প্রতিস্থাপিত করে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস কি করে? মিথেন হাইড্রেট থেকে, এরা হয়তো কাপল রয়েছে, তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া তোমরা পড়েছিলে, প্রতিস্থাপন বিক্রিয়া, কাপলকে সিঙ্গেল করে দেয় আর নিজে কাপল হয়ে যায়। তো এরকম ব্যাপার। কার্বন ডাইঅক্সাইড কি করবে? মিথেন হাইড্রেট থেকে মিথেন যেটা কাপল অবস্থা ছিল, সেই মিথেনটাকে সিঙ্গেল করে দিল, মিথেনকে আলাদা করে দিল, আর এই যে কার্বন ডাইঅক্সাইড সিঙ্গেল ছিল, সেই হাইড্রেটের সঙ্গে গিয়ে কাপল হয়ে গেল। ওকে, তাহলে কার্বন ডাইঅক্সাইড মিথেন হাইড্রেট থেকে মিথেনকে প্রতিস্থাপিত করে। ওকে, তাহলে এরকম ভাবে কিন্তু মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাস পাওয়া যায়। তাহলে এই আমাদের পুরো চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে, এই চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর যদি পসিবল হয় তাহলে কোশ্চেন আনসার আমি একটা ক্লাসে দেবো, যেহেতু আমাদের পেড গ্রুপ রয়েছে, সমস্ত কোশ্চেন আনসার তোমাদের এরকম ধরে ক্লাস দেওয়া সম্ভব নয়, তাহলে আমার সিলেবাসও কমপ্লিট হবে না। এবং পেড গ্রুপে যদি আমরা নোটস দিই, পেড গ্রুপ আমাদের আলাদা রয়েছে, সেখানে নোটস দেওয়া হয়, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ম্যাথ এবং ম্যামের ক্ষেত্রে ইতিহাস ভূগোলের নোটসগুলো আমরা দিই। ওকে, যদি সম্ভব হয় কিছু কিছু কোশ্চেন আনসার যেগুলো রয়েছে সেটা একটা ক্লাসের মধ্যে দ্রুত আমি দিয়ে দেবো এবং সেটা দেওয়ার চেষ্টা করবো। আর যদি সেটা সম্ভব না হয়, সেটা যদি তোমরা না চাও, তাহলে নেক্সট আমাদের যে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে গ্যাসের আচরণ, বিহেভিয়ার অফ গ্যাসেস, সেই চ্যাপ্টার আমরা স্টার্ট করবো। ওকে, আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটা লাইক দেবে এবং যারা প্রথমবার চ্যানেলে এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। যে ক্লাসগুলো হয়ে গেছে দেখবে অনেক বইয়ের আমরা রিভিউ করেছি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং অন্যান্য সাবজেক্টেরও আমরা বইয়ের এবং টেক্সট এবং রেফারেন্সের রিভিউ করেছি। যারা দেখো অবশ্যই দেখে নিও। ক্লাসগুলো ভালো লেগে থাকলে লাইক দেওয়ার পাশাপাশি বন্ধুদের সাথেও কিন্তু অবশ্যই শেয়ার করে নিও। ওকে, তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।